এই বাজেটটিকে একটি নতুন সরকারের নতুন বাজেট বলে মনে হয়নি। আমাদের কাছে এই বাজেটটি মনে হয়েছে যে নতুন সরকারের একটা পুরনো বাজেট। এবং আরও যদি সুস্পষ্ট করে বলি, একজন নতুন অর্থমন্ত্রী এবং একজন নতুন অর্থ প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা যে ধরনের বাজেট প্রণয়নে যে ধরনের মুনশিয়ানা প্রত্যাশা করেছিলাম, সেই মুনশিয়ানা দেখাতে নতুন এই চিফ এক্সিকিউটিভ যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন তারা আসলে সেটি দেখাতে পারেননি। সুতরাং এটা একদিক থেকে জনগণের জন্য একটা দুর্ভাগ্যের কারণ। এমন একটা সময়কালে এইটি যাচ্ছে যখন যেটি আমাদের কথাতে আসছে, এবং আপনারা প্রত্যেকেই খুব ভালো করে জানেন যে এই সময়কালে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাটি আসলে গুরুত্বের সঙ্গে দেখবার বিষয়। তো সেই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা দেখবার ক্ষেত্রে যেভাবে অস্টারিটি মেজার্স বা আর্থিক সংকোচনটা না সাধারণ মানুষের উপরে চাপানো হচ্ছে, ততটা আমরা সরকারি ব্যয়ে আমরা এই জিনিসটা দেখছি না। এবং সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে। এবং এই যে একদিকে সাধারণ মানুষের উপরে সংকোচনের চাপ, আবার অন্যদিকে সরকারের সম্প্রসারণ বলছি না, কিছুটা সীমিতভাবে ব্যয়, এটি কখনোই আসলে অর্থনীতিকে মূলধারায় যেটা ফিরিয়ে নিয়ে আসা, তার জন্য এটা যথেষ্ট হবে না। বরঞ্চ এর মাধ্যমে আমাদের এই যে অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতাতে ফিরে আসার যে সময়কাল, এটা আরও পিছিয়ে যাচ্ছে। এই যে আপনারা যেটি একটু আগে বললেন যে মূল্যস্ফীতির ক্ষেত্রে এই সরকার এই বাজেটে তেমন কিছু আছে কিনা, আমাদের কাছে পরিষ্কারভাবে যেটা দেখে মনে হয়েছে যে এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এবং সেটা আপনারা দেখতে পাবেন, তারা যে সমস্ত পণ্য কেনেন সেটার অনেকগুলোর উপরই এই ভ্যাট আরোপ করা হয়েছে। অনেক নতুন পণ্য ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে, যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে। অনেক সেবা যেগুলো সাধারণ মানুষ নেন সেগুলোর উপরে ভ্যাট আরোপ হয়েছে, সেটার উপরে পড়বে। এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে যে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, যেটা ঘোষিত হয়েছে বছরে 4 বার করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে। এ সবগুলো যদি যুক্ত করেন, এর পুরোটি হচ্ছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির অংশ। সুতরাং সেই দিক থেকে আমাদের কাছে মনে হয় যে এই নতুন যে টার্গেট যেটি করছেন সরকার, 8% থেকে কমিয়ে 6.5% করবেন, এটা কমানো তো দূরে থাক, বরঞ্চ আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। যে জায়গাতে খাদ্য মূল্যস্ফীতি কমানোর জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই শুল্ক ছাড়গুলো প্রকারান্তরে আমাদের অতীত অভিজ্ঞতা বলে এগুলো আসলে আমদানি পর্যায়ে আমদানিকারকের পকেটেই চলে যায়। এটি সাধারণ ভোক্তা পর্যায়ে সাধারণ মানুষের কাছে সেটি পৌঁছায় না। সুতরাং এই যে শুল্ক ছাড় দিয়ে আমরা যেটি করা হয়েছে তেলের ক্ষেত্রে, আটার ক্ষেত্রে, চালের ক্ষেত্রে করা হয়েছে, খুব বেশি এর ফলে সুফল আসবে বলে মনে হয় না খাদ্য মূল্যস্ফীতির জায়গা থেকে। সুতরাং সেই জায়গা থেকে যেটি দরকার ছিল, মূল্যস্ফীতির মূল সমস্যার বাজার বহির্ভূত যে কারণগুলো, সেইটির সংশোধনের জন্য যে আইনি সংস্কার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সংস্কার, নীতিগত সংস্কার, সেই জায়গাগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো উল্লেখ এই বাজেট বক্তৃতায় নেই। সুতরাং এক ধরনের সচরাচর স্বাভাবিক যে ধরনের কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যেই এই ধরনের সংস্কারগুলোর কথা তারা বলার চেষ্টা করেছেন। আমরা ইতিমধ্যেই যেটি বলেছি আপনাদেরকে যে কালো টাকা সাদা করার বিষয় ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এ ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন অটোমেটিক্যালি। সুতরাং সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না চালু হলে এই ধরনের এই যে উদ্বুদ্ধ করা, প্রেরণা দেওয়া, কম কর আরোপ করা, এগুলো দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। একজন প্রশ্ন করেছিলেন, সরকার কি এটা জানে না? তাহলে প্রতি বছর কেন এগুলো রাখে? সরকার জানেন এবং রাখেন। দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজস্ব নীতি অনেক ক্ষেত্রেই এখন ব্যক্তি নির্ভর, কারো কোনো গোষ্ঠী নির্ভর রাজস্ব নীতিতে পরিণত হয়েছে। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু আমাদের এই সামগ্রিক এই রাজস্ব আদায় এবং রাজস্ব সংস্কৃত যে সংস্কার, সেগুলোতে বড়ভাবে আঘাত ফেলে। সুতরাং সেই ধরনের জায়গাগুলোতে এই বর্তমান সরকার ইলেকশন ম্যানিফেস্টোতে যে ধরনের কথাবার্তা বলেছিলেন, তার আসলে খুব কমই আমরা এবারের বাজেট বক্তৃতায়, মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আমরা সেটার রিফ্লেকশন দেখেছি। আমি এই কথাটি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো
সংসদীয় ব্যবস্থায় জাতীয় সংসদের বাজেটের উপরে যে ধরনের আলাপ আলোচনা এবং যে ধরনের সেই জায়গাগুলোতে সংসদীয় স্থায়ী কমিটির যে ধরনের অংশগ্রহণ দরকার, দুর্ভাগ্যবশত আমরা বাজেটের উপরে যে মাসকালীন ধরে যে আলোচনা হয় সেখানে আমরা দেখি না। আমরা মনে করি যে যেহেতু বাজেট উপস্থাপিত হয়েছে, প্রত্যেকটি সংসদীয় স্থায়ী কমিটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংক্রান্ত বাজেটের উপরে তারা তাদের মূল্যায়ন করে এটি যাতে বাজেট বক্তৃতাকালে তারা যাতে জাতীয় সংসদে এটি উপস্থাপন করে। এবং একই সাথে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট শক্তিশালী করার জন্য যে 3টি কমিটি রয়েছে, অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি এবং কমিটি, তারাও তাদের জায়গা থেকে এই বিষয়গুলো দেখবেন। একটু আগে বলা হয়েছে যে বড় বড় মেগা প্রকল্প নেওয়া হচ্ছে, এর ফলে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হচ্ছে না, সরকার কি দেখছে না। দেখুন, অব্যাহতভাবে বিগত 15 বছর ধরে বিভিন্ন খাতভিত্তিক বিনিয়োগ হচ্ছে। আমরা কিন্তু এখন আমাদের জানার সময় এসছে এই খাতভিত্তিক বিনিয়োগগুলো আদতেই যে লক্ষ্য নিয়ে বিনিয়োগগুলো করা হয়েছে সেই মাত্রায় সেখান থেকে রিটার্ন আসছে কিনা। মেগা প্রকল্পগুলো আদতেই আমাদেরকে মেগা অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে কিনা। ক্লাইমেট বাজেটের উপরে টার্গেট করে যে ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার বলছি, ক্লাইমেট রিলেটেড সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বলছি, ক্লাইমেট রিলেটেড লোকাল গভর্নমেন্ট রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলছি, এই যে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে অব্যাহতভাবে বছরের পর বছর, এই প্রকল্পগুলো কি আদতেই পরিবেশের ভালনারেবিলিটি অ্যাড্রেস করার জন্য আমাদেরকে সুফল দিচ্ছে কিনা সেই মূল্যায়নটা দরকার। একইভাবে শিল্পায়নের নামে বিসিক হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, কিন্তু আমরা বিনিয়োগ দেখতে পাই না সেখানে। তাহলে এই বিনিয়োগগুলো, এই যে অর্থ ব্যয় হচ্ছে, সেটা আসলে কার্যকরভাবে আমাদের কোনো রিটার্ন দিচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই জিনিসগুলো কিন্তু দেখবার দায়িত্ব জাতীয় সংসদের, এবং জাতীয় সংসদের অনুমিত হিসেব কমিটি, ইংরেজিতে এস্টিমেট কমিটি বলে, তাদের দায়িত্ব হচ্ছে দীর্ঘমেয়াদী সরকারের যে রাজনৈতিক অভিপ্রায়, ডিজিটাল বাংলাদেশ অথবা স্পেশাল ইকোনমিক জোন অথবা ক্লাইমেট অ্যাডাপ্টেশন অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে বিভিন্ন উদ্যোগে প্রকল্প নেওয়া হয়, এই প্রকল্পগুলো আদতেই আমাদের প্রত্যাশিত মাত্রায় রিটার্ন দিচ্ছে কিনা সেটির মূল্যায়ন দরকার, যেটা আমরা অন্যান্য দেশের সংসদগুলোতে খুব কার্যকরভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা হতে দেখতে পাই। সুতরাং আমরা মনে করি যে বাজেটটি উপস্থাপিত হয়েছে সেই বাজেটটির উপরে শুধুমাত্র সিভিল সোসাইটি বা মিডিয়ার পক্ষ থেকে যাতে বিশ্লেষণ নয়, জাতীয় সংসদেও যাতে এটি নিয়ে কার্যকরভাবে আলাপ আলোচনা হয় সেটির প্রয়োজন রয়েছে। ছোট্ট একটা বা দুটো বিষয় নিয়ে যা একটু বলি। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমাদের কাছে আমরা মনে করি যে সরকার সচেতনভাবেই এবারের বাজেটে বেশ কিছু কর কাঠামোর পরিবর্তনের বিষয় উল্লেখ করেছেন। এটা আমরা মনে করি যে প্রয়োজন রয়েছে, এটা একটা ইতিবাচক দিক, এটা শুরু হওয়া দরকার এবং সেটা শুরু হলো, এবং এটা অব্যাহতভাবে এই ধারাবাহিকভাবে আগামী বছরগুলোতে এটা আসতে হবে, কোনো উপায় নেই। সাবসিডি অ্যাডজাস্টমেন্ট দরকার হবে, ডিউটি স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট দরকার হবে, এই জিনিসগুলো আগামীতে ধারাবাহিকভাবে আসতে হবে, সেটার প্রয়োজন রয়েছে। ঠিক একইভাবে আমরা রিনিউয়েবল এনার্জির জন্য যে 100 কোটি টাকা দেওয়া হয়েছে বা সমুদ্র অর্থনীতির জন্য 100 কোটি টাকা, এগুলোকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এই অর্থে সরকারের জন্য যেটা হয়ে থাকে সেটা হলো প্রথমবার ওপেন করতে অনেক সময় নেন সরকার, অর্থাৎ প্রথমে একটা জিনিস দিয়ে একটু ওপেন হলে তখন পরবর্তীতে সেখানে আরও অ্যালোকেশন আসার সুবিধা তৈরি হয়। সুতরাং 100 কোটি টাকা মোটেই পর্যাপ্ত বাজেট নয়, কিন্তু 100 কোটি টাকা একটা ইতিবাচক উদ্যোগের শুরু মাত্র। সুতরাং সেই শুরু হিসেবে আমরা এটাকে দেখছি। আগামীতে এই খাতগুলোতে আরও বড় রকমের বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজন রয়েছে।